আমরা আজকে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে একটু আলোচনা করব। তো সময়টা কম রাখার জন্য আমি আগে থেকে কিছু স্ট্রাকচার করে রেখেছি যাতে একটু আমাদের এই ভিডিওটা একটু তাড়াতাড়ি হয়। তো অ্যারোমেটিক বেঞ্জিন বলয় অর্থাৎ বেঞ্জিন বলয়গুলো নর্মালি অ্যারোমেটিক হয়, কেন হয় সেটা আমরা হুকেলের সূত্রে পড়ব। তো সেইখানে আমরা বেঞ্জিন বলয় একটা ষড়ভুজাকার গঠন, যেখানে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন থাকে। আমি যদি নাম্বারিং করতে চাই তাহলে ধরলাম এটা আমার 1 2 3 4 5 6 6টা কার্বন পরমাণু আছে এবং প্রতিটা কার্বন পরমাণু নিজেদের মধ্যে প্রথমে এক বন্ধন করে, তারপরে অল্টারনেট ভাবে দ্বিবন্ধনে অংশগ্রহণ করে। তো আমি আমাদের যেটা স্ট্রাকচার 1 আছে সেখানে একটা বেঞ্জিনের গঠন করেছি এবং স্ট্রাকচার 2 সেইখানে আমি বেঞ্জিনের প্রাথমিক স্ট্রাকচারটা করেছি। সেখানে আমরা শুধুমাত্র সিগমা বন্ডগুলো দিয়েছি এবং পাই বন্ডগুলো কিন্তু দিইনি। এখানে প্রতিটা কার্বন দেখা যায় যে 3টে সিগমা বন্ধন অংশগ্রহণ করে। কার্বন যার ইলেকট্রন পরমাণু ক্রমাঙ্ক 6, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, এই অবস্থায় কার্বনের এই যে 2s2 2p2 এটা কিন্তু কার্বনের ভূমি স্তর, এটাকে বলা যায় সবচেয়ে বাইরের ভ্যালেন্স শেল। ভূমি স্তরে এটা হচ্ছে তার যোজ্যতা কক্ষপথ। এই যোজ্যতা কক্ষপথে যদি আমরা ভালো করে খেয়াল করি, কার্বনের 2sটা কিন্তু পূর্ণভাবে অবস্থান করে এবং 2px এবং 2py একটি করে ইলেকট্রন অবস্থান করে। এবার আমরা জানি এই যে প্রথমে একটা স্ট্রাকচার করেছি এটা কিন্তু একটা আনহাইব্রিডাইজড মানে সংকরণের পূর্বের একটা কক্ষক। আর একটা কক্ষ যখন সংকরায়ন হয় তখন এরকম একটা গঠন হয়। যেহেতু একটা ডিজিটাল বোর্ডে করাচ্ছি তাই একদম অ্যাকুরেট লেখাটা হচ্ছে না, তোমরা সবাই জানো স্ট্রাকচারটা কী হয়। উত্তেজিত অবস্থায় কার্বন তার সবগুলি ইলেকট্রনকে অযুগ্ম অবস্থায় নিয়ে যায় এবং কার্বন যেহেতু তার 2 নম্বর স্ট্রাকচার দেখছি, কার্বন প্রতিটা কার্বন পরমাণু 3টে করে সমযোজী বন্ধন করে, 3টে করে সিগমা বন্ড গঠন করে। তাহলে যদি আমার এই 3টে কার্বন সিগমা বন্ড গঠন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা এস এবং দুটো পি সংকরণে অংশগ্রহণ করবে, অর্থাৎ তারা sp2 সংকরায়িত হবে। এবং এই 2pz এটা এই উপশক্তি এই কক্ষকটি কিন্তু এই অরবিটাল কিন্তু অসংকরায়িত বা আনহাইব্রিডাইজড অবস্থায় রয়েছে, অর্থাৎ 2pz এর কিন্তু স্ট্রাকচারটা যদি বলতে হয় তাই 2pzটা কিন্তু দেখতে ঠিক এই রকম হবে, কিন্তু 2px এবং 2py এর গঠনটা কিন্তু এইরকম হয়ে গেছে। তাহলে কার্বনের বেঞ্জিন বলয়ের যদি গঠনটা আমরা লক্ষ্য করা যায় তাহলে সেই বেঞ্জিন বলয়ের গঠনে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কার্বন পরমাণুর সাথে প্রতিটা কার্বন পরমাণুতে একটি করে অসংকরিত 2pz অরবিটাল রয়েছে এবং সমগ্র এই যে এইখানে প্রতিটা কার্বন sp2 সংকরায়িত হয়েছে। sp2 সংকরায়ন অর্থাৎ এর গঠনটা কিন্তু ট্রাইগোনাল প্ল্যানার সমতলিক ত্রিভুজ। প্রশ্ন হচ্ছে এই সমতলটা আমাদের xy, yz এবং zx এই 3টে সম্ভাব্য সমতল রয়েছে, এই 3টে সম্ভাব্য সমতলে থাকতে পারে। কিন্তু যেহেতু সংকরণে 2px এবং 2py অংশগ্রহণ করছে তাই এক্ষেত্রে কিন্তু এই 3টে সমতলের মধ্যে শুধুমাত্র xy সমতলে এরা কিন্তু অবস্থান করবে, কখনোই yz বা zx সমতলে কিন্তু এরা অবস্থান করবে না। বেঞ্জিনের প্রতিটা কার্বন 1 C1 C2 C3 C4 C5 C6 প্রত্যেকে যেহেতু sp2 সংকরায়িত তাই সমগ্র বেঞ্জিন বলে যে এই ষড়ভুজাকার গঠনটাই কিন্তু আমাদের xy সমতলে অবস্থান করছে এবং 2pz কিন্তু এর ওপর লম্বভাবে অবস্থান করছে এবং প্রতিটা 2pz এ একটি করে অযুগ্ম ইলেকট্রন অবস্থান করছে। এই অযুগ্ম ইলেকট্রনগুলো কিন্তু নিজেদের মধ্যে বন্ধন করতে পারে। এখানে 2 রকমের বন্ধন হতে পারে। প্রথমে একরকম দিয়ে বলছি, এই একরকম গঠনের ক্ষেত্রেও কিন্তু দুটো সম্ভাব্য গঠন আমরা লক্ষ্য করতে পারি। আমি একটু নাম্বারিং যদি করে দিই তাহলে এটা হচ্ছে আমার 1 2 3 4 5 6। তাহলে 1 নম্বর কার্বনের সাথে 2 নম্বর কার্বনের অভিলেপন হতে পারে। 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনের মধ্যে অভিলেপন হলে এইখানে দ্বিবন্ধন হবে। তাহলে 3 আর 4 নিজেদের মধ্যে অভিলেপন করবে, 5 আর 6 নিজেদের মধ্যে অভিলেপন করবে।
যদি 1 আর 2 নিজেদের মধ্যে অভিলেপন না করে যদি 2 আর 3 নিজেদের মধ্যে অভিলেপন করে, তাহলে 2 আর 3 নিজেদের মধ্যে করলে 4 আর 5 নিজেদের মধ্যে করবে, তখন 6 আর 1 নিজেদের মধ্যে করবে। তাই 2 আর 3, 4 আর 5, 6 আর 1। তাই বেনজিন কিন্তু এই দুটো স্ট্রাকচার 1 এবং এই স্ট্রাকচার 2, এই দুটো গঠনের কিন্তু সম্মিলিত রূপ। অর্থাৎ সমগ্র বেনজিনের স্ট্রাকচার আমি যদি খেয়াল করি, তাহলে দুটো স্ট্রাকচার ছিল। আমি একটু আগের পেজে এটা করেছি, সেই স্ট্রাকচারটাকে একটু কন্টিনিউ এখান থেকে করছি। দুটো অপশান, এটা ছিল আমাদের স্ট্রাকচার 1, এটা হচ্ছে স্ট্রাকচার 2। তাহলে আমরা বেনজিনকে কোন অবস্থা দেখব? আমরা দেখব বেনজিন এই দুটো গঠনের মধ্যে নিজেদের মধ্যে কন্টিনিউয়াস একটা রূপান্তর হচ্ছে। অর্থাৎ আমি দেখব এই দুটো গঠনে একটা মধ্যবর্তী গঠন, যেখানে সমগ্র স্ট্রাকচারটা নিজেদের মধ্যে একটা আংশিক বন্ধন করার কথা, কিন্তু এই আংশিক বন্ধন না, যেহেতু এখানে ইলেকট্রনের মুভমেন্টটা খুব ফাস্ট হয়, তাই বেনজিনকে আমরা এইভাবে প্রকাশ করব। বেনজিনের এই যে গঠন, এই গঠনকে আমরা বলে থাকি কেকুলের গঠন। কেকুলের গঠন। বেনজিন সম্পর্কিত আরেকটি গঠন প্রচলিত রয়েছে, যাকে আমরা বলি ডিওয়ার স্ট্রাকচার। আমরা জানি বেনজিনের প্রতিটা কার্বনে একটা করে অযুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে হতেই পারে যে 1 আর 2 নিজেদের মধ্যে বন্ধন করছে, তার 5 আর 4 নিজেদের মধ্যে বন্ধন করছে, তখন 3 আর 6 নিজেদের মধ্যে বন্ধন করবে। অর্থাৎ এখানে 1 আর 2 নিজেদের মধ্যে একটা দ্বিবন্ধন করবে, 4 আর 5 নিজেদের মধ্যে একটা দ্বিবন্ধন করবে, 3 আর 6 নিজেদের মধ্যে কিন্তু একটা প্রাথমিকভাবে এক বন্ধন অংশগ্রহণ করবে। অর্থাৎ এইখানে দু রকমের বন্ধন হচ্ছে, এটা পাই বন্ধন এবং এটা পাই বন্ধন, এবং এই যে মাঝে যে বন্ডটা সেটা একটা সিগমা বন্ধন, যার বন্ধন দৈর্ঘ্য কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বেশি। ঠিক একইভাবে 1-এর সাথে 6ও একটা বন্ড করতে পারতো, তখন 3 আর 4 নিজেদের মধ্যে বন্ড করবে, এবং তখন 2 আর 5 নিজেদের মধ্যে বন্ড করবে। ঠিক একইভাবে 1 আর 4 নিজেদের মধ্যে বন্ধন করবে, 2 আর 3 এবং 5 আর 6, এই তিনটে স্ট্রাকচারকে আমরা বলি ডিওয়ারের স্ট্রাকচার। ডিওয়ার গঠন। কিন্তু এই গঠনটা কিন্তু বেনজিনের স্থায়িত্বকে ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ বেনজিনের ক্ষেত্রে যদি আমরা তার স্ট্রাকচার নিয়ে যদি একটু আলোচনা করি, তাই দেখা যাচ্ছে যে প্রতিটা কার্বনে একটা করে অযুগ্ম ইলেকট্রন থাকার ফলে তাদের মধ্যে দুরকমভাবে অভিলেপন হতে পারে। একটা অভিলেপন এই কক্ষগুলোর মধ্যে হতে পারে, আবার আরেকটা অভিলেপন এই কক্ষগুলোর মধ্যে এইভাবে হতে পারে। অর্থাৎ বেনজিন বলয়ের উপরে এবং বেনজিন বলয়ের নিচে কিন্তু একটা পাই ইলেকট্রনের মেঘ সবসময় অবস্থান করবে। এই যে পাই ইলেকট্রনের মেঘ, অর্থাৎ এই বেনজিনের উপরে কিন্তু সবসময় উপরে এবং নিচে কিন্তু সবসময় নেগেটিভ আধানে কিন্তু একটা মেঘ ঘোরাফেরা করছে। এই যে নেগেটিভ ইলেকট্রনের মেঘ ঘোরাফেরা করছে, এর ফলে কিন্তু বেনজিন বলয়ের সাথে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, যারা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যাদেরকে আমরা বলে থাকি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, এই দুটোর মধ্যে কিন্তু আমরা জানি এই ইলেকট্রনের আকর্ষণে ইলেকট্রোফাইলটা কিন্তু খুব সহজেই বেনজিন বলয়ের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই যে নিউক্লিওফাইল, যারা নেগেটিভ আধানগ্রস্ত, আমরা জানি যে সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ এই বেনজিন বলয় এবং নিউক্লিওফাইলের মধ্যে কিন্তু সবসময় একটা বিকর্ষণ বল কাজ করবে। তাই এই নিউক্লিওফাইলগুলো কিন্তু বেনজিন বলয়ের সাথে কিন্তু সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। অর্থাৎ সাধারণ উষ্ণতায় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন বলয়ে সংঘটিত হয় না, কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া
সহজেই মানে বেঞ্জিন বলে অংশগ্রহণ করে, সংঘটিত হয়। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে কি, এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেঞ্জিন বলে কিভাবে হয় তার একটা রূপরেখা সম্পর্কে দেখা। যদি আমরা ভালো করে খেয়াল করি, একটু আগে যে গঠনটা আছে সেখান থেকে দেখলাম বেঞ্জিন বলয় প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন অবস্থান করে এবং বেঞ্জিন বলের মধ্যে পাই ইলেকট্রনের মেঘ আছে। একটা কথা বলে রাখি, বেঞ্জিন কিন্তু অত্যন্ত স্থায়ী একটি যৌগ, এর মধ্যে রেজোনেন্স প্রভাব কাজ করে। এই রেজোনেন্স প্রভাব কাজ করার জন্য কিন্তু বেঞ্জিন বলয় অত্যন্ত স্থায়ী। তাই বেঞ্জিন বলয়ের পক্ষে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ এতটাও সহজ নয়। কিন্তু তা সত্ত্বেও যখন কোনো ইলেকট্রোফাইল আসে, ইলেকট্রোফাইল দরকার কি, একটি ইলেকট্রন, এবং প্রতিটা বন্ধন যদি আমরা ভালো করে খেয়াল করি, প্রতিটা বন্ধন কিন্তু দুটো করে ইলেকট্রন নিয়ে, পাই বন্ধন দুটো করে ইলেকট্রন দিয়ে তৈরি। ইলেকট্রোফাইল দরকার কি, একটি ইলেকট্রন। এবার হতেই পারে এই ইলেকট্রোফাইলটা 1 নম্বর কার্বনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তার ফলে এই ইলেকট্রোফাইলটি বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত হবে এবং 1 নম্বর কার্বনে একটা পজিটিভ আধানের সৃষ্টি হবে। এই পজিটিভ আধান কিন্তু খুব সহজেই পার্শ্ববর্তী দ্বিবন্ধনের সাথে কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে আমার প্রথম রেজোনেটিং স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার 2। এবার এই স্ট্রাকচার 2 এরপরে কিন্তু এই পজিটিভ চার্জটা আবার আমাদের 5 নম্বর কার্বনেও চলে যাবে। অর্থাৎ এই রেজোনেন্সে পজিটিভ চার্জ কিন্তু 1 নম্বর কার্বন থেকে শুরু করে 5 নম্বর কার্বন কিন্তু অংশগ্রহণ করছে। অর্থাৎ এই পজিটিভ চার্জটা একবার 1 নম্বর কার্বনে থাকবে, একবার 3 নম্বরে থাকবে, আবার 5 নম্বরে থাকবে। তো সেই হিসেবে এই তিনটে স্ট্রাকচারে, স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2 এবং স্ট্রাকচার 3 এর যে গড় স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি রেজোনেন্স হাইব্রিড। এই রেজোনেন্স হাইব্রিডটা একটু এখানে আংশিক বন্ধন হবে। এইখানে রেজোনেন্সটা আমাদের 1 নম্বর কার্বনে শুরু হবে এবং 5 নম্বর কার্বন পর্যন্ত রেজোনেন্স হবে। একটা কথা সবাই মাথায় রাখবে, এই যে রেজোনেন্সের ফলে এই 6 নম্বর কার্বনটা কিন্তু, যে কার্বনটা বিক্রিয়ার সময় sp2 সংকরায়িত ছিল, সেটা কিন্তু sp3 সংকরায়িত হয়ে গেছে। এই কার্বনটা যে sp3 সংকরায়ন হয়, তার ফলে কিন্তু বেঞ্জিন বলে তার প্ল্যানারিটি বা সামতরিক ধর্ম হারিয়ে ফেলে। এই ঘটনাটা আমরা হুকেলের সূত্র যখন পড়ব তখন আরেকটু ভালোভাবে লক্ষ্য করব। তো যেটা বলছিলাম, এই গঠনটাকে আমরা বলে থাকি সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্সগুলোকে কিন্তু বিভিন্ন অবস্থায় আমরা অনেক ক্ষেত্রে পৃথক করতে পারি। এইখানে বেঞ্জিন বলয়ের সাথে হাইড্রোজেন এবং ইলেকট্রোফাইল দুটো পরস্পর কিন্তু যুক্ত রয়েছে। এবার আমরা জানি ইলেকট্রোফাইলের সাথে যেহেতু বন্ধনটা একটু দুর্বল, বন্ধনটা বেশি শক্তিশালী এবং হাইড্রোজেনের সাথে বন্ধনটা দুর্বল, তাই এই বন্ধনটা কিন্তু এখানে খুলে বেরিয়ে আসবে এবং এর ফলে বেঞ্জিন তার অ্যারোমেটিক ধর্ম পুনরায় লাভ করবে এবং এইখানে বেঞ্জিন বলয় থেকে হাইড্রোজেন H+ আয়নটি বেরিয়ে যাবে। অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা বলবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ বিক্রিয়া শুরুর ক্ষেত্রে বেঞ্জিন বলয়ের সাথে হাইড্রোজেন যুক্ত ছিল এবং বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেখানে ইলেকট্রোফাইলটা যুক্ত আছে। এটাকে আমরা বলি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই সমগ্র বিক্রিয়াটা যদি আমরা একটা ধাপে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা বলতেই পারি
বেনজিন বলয়, তার একটা হাইড্রোজেন থাকবে, তার সাথে যদি আমরা তার মধ্যে যদি আমরা ইলেকট্রোফাইল যোগ করি তাহলে এই হাইড্রোজেন পরমাণুটা ইলেকট্রোফাইল দিয়ে প্রতিস্থাপিত হবে এবং H+ আয়নটি অপসারিত হবে। এই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে ইনিশিয়াল স্টেপ, সেই স্টেপটা স্লো এবং তাকে আমরা বলি RDS, এবং এই ধাপে কি একটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যারোমেটিক কম্পাউন্ডে রূপান্তরিত হচ্ছে। তাই এই স্টেপটা কিন্তু একটা ফার্স্ট স্টেপ, যেখানে সম্মুখ বিক্রিয়াটা কিন্তু বেশি গতিশীল হয়। তো একইভাবে বেনজিন বলয়ে যদি আমরা ইলেকট্রোফাইল যোগ করলাম, একটু আগে দেখলাম বেনজিন বলয়ে একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা ইলেকট্রোফাইল প্রবেশ করবে। তাই কোনোভাবে যদি আমরা Cl+ আয়ন দিতে পারি বা ক্লোরোনিয়াম আয়ন দিতে পারি তাহলে সেখানে ক্লোরিন প্রবেশ করবে। এই বিক্রিয়াটাকে আমরা বলি ক্লোরিনেশন। অনুরূপে যদি আমরা ব্রোমিন যোগ করতাম তাহলে ওখানে কি ব্রোমিন প্রবেশ করত। যদি আমরা ওখানে অ্যালকিল গ্রুপ বা R+ অ্যালকাইল কার্বোক্যাটায়ন যোগ করি তাহলে ওখানে কি অ্যালকিল গ্রুপ প্রবেশ করবে। যদি আমরা অ্যাসাইল গ্রুপ দিই তাহলে বেনজিন বলে অ্যাসাইলেশন বিক্রিয়া ঘটবে। যদি নাইট্রোনিয়াম আয়ন দিই তাহলে ওখানে NO2 গ্রুপ প্রবেশ করবে। এই বিক্রিয়াটাকে আমরা বলছি নাইট্রেশন বিক্রিয়া। অর্থাৎ বেনজিন বলে যখন আমরা অ্যালকিল গ্রুপ প্রবেশ করি তখন তাকে আমরা বলবো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। যখন আমরা অ্যাসাইল গ্রুপ প্রবেশ করি তখন তাকে আমরা বলবো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আর যখন NO2 গ্রুপ প্রবেশ করি তখন তাকে আমরা বলি নাইট্রেশন। একইভাবে গ্যাটারম্যান কচ, ক্লোরোমিথাইলেশন এগুলো কিন্তু আমাদের বা সালফোনেশন এগুলো কিন্তু আমাদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। প্রথমে আমরা ক্লোরিনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল নিয়ে একটু আমরা আলোচনা করি। ক্লোরিনেশন বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে বিকারক লাগে সেটা হচ্ছে FeCl3 এবং ক্লোরিন গ্যাস। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে আমাদের আয়রন চূর্ণের সাথে ক্লোরিনের বিক্রিয়া করা হয়। এইখানে FeCl3 উৎপন্ন হয়। এই FeCl3 হচ্ছে একটা লুইস অ্যাসিড। এই যে লুইস অ্যাসিডটা আছে, লুইস অ্যাসিড কাদেরকে বলে তোমরা নিশ্চয়ই জানো। যে সমস্ত যৌগ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করার প্রবণতা রয়েছে তাদেরকে আমরা বলে থাকি লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিড আর এইখানে ক্লোরিন গ্যাসটা কিন্তু লুইস ক্ষার মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দাতা হিসেবে কাজ করে। এই অবস্থায় ক্লোরিন ইলেকট্রন জোড় দান করে এবং FeCl সেটা গ্রহণ করে। এই গ্রহণ করার ফলে একটা যুত যৌগ সৃষ্টি হয়। যে যুত যৌগে ক্লোরিন ধনাত্মক আধান লাভ করে এবং FeCl3 Fe পরমাণু নেগেটিভ আধানগ্রস্ত হয়ে পড়ে। ক্লোরিন পরমাণুটি পার্শ্ববর্তী ক্লোরিনের কাছে যদি ইলেকট্রন জোড় গ্রহণ করে তাহলে পুনরায় সেখান থেকে ক্লোরোনিয়াম আয়ন তৈরি হয়। এবং তোমরা ভালো করে খেয়াল করে দেখবা Fe সাথে তো 3টে ক্লোরিন আগে থেকে যুক্ত ছিল, সাথে এই ক্লোরিনটাও যুক্ত হলো, তাহলে মোট তৈরি হচ্ছে FeCl4। এই FeCl4 এখানে Fe কিন্তু নেগেটিভ আধানগ্রস্ত হয়ে পড়ে। এই যে এখানে ক্লোরোনিয়াম আয়ন যেটা তৈরি হয় সেই ক্লোরোনিয়াম আয়নটা হচ্ছে কিন্তু আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত ইলেকট্রোফাইল। যদি এখানে ক্লোরিনের পরিবর্তে যদি আমরা ব্রোমিন নিতাম তাহলে এখানে ক্লোরিনের পরিবর্তে কিন্তু ব্রোমোনিয়াম আয়ন তৈরি হতো। আচ্ছা, এখানে এই প্লাস চার্জটা কিন্তু দিতে দেওয়া হয়নি, এখানে একটা প্লাস চার্জ হবে।
তাহলে এখানে ক্লোরিনেশন ক্লোরিন যোগ করলে এখানে ক্লোরোনিয়াম আয়ন তৈরি হবে, ব্রোমিন যোগ করলে ওখানে ব্রোমোনিয়াম আয়ন তৈরি হবে। এবার আমাদের যে বেনজিন বলয়টা রয়েছে সেই বেনজিন বলয় 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন আছে, আমাদের একটি হাইড্রোজেন দরকার, তাই আমরা একটাই লিখলাম। তাই বিক্রিয়ার প্রথম ধাপে আমাকে দিতে হবে Fe প্লাস Cl2, এদের বিক্রিয়া তৈরি হয়েছে Cl প্লাস আর FeCl4 মাইনাস। এই যে ক্লোরোনিয়াম আয়ন যেটা রয়েছে সেই ক্লোরোনিয়াম আয়নটা বেনজিন বলয়ের সাথে যুক্ত হবে এবং এই কার্বনের পজিটিভ চার্জ তৈরি হবে। আমরা জানি এখানে একটা রেজোনেন্সের সম্ভাবনা রয়েছে, যদি রেজোনেন্স হয় তাহলে পজিটিভ চার্জটা এইখানে চলে আসবে, পরবর্তী রেজোনেন্স গঠন। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের এখানে 3টে স্ট্রাকচার তৈরি হয়েছে, স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2, স্ট্রাকচার 3। এই 3টে স্ট্রাকচারে যে গড় যে স্ট্রাকচার আছে সেই গড় স্ট্রাকচারটাকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড। এটা হচ্ছে আমাদের সেই রেজোনেন্স হাইব্রিড যাকে আমরা বলে থাকি সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্সটা যথেষ্ট স্থায়ী এবং এর পরবর্তী বিক্রিয়ার সে ধাপে অ্যারোমাটাইজেশনের ফলে সেখান থেকে H+ বেরিয়ে যায় এবং সেখানে H+ এবং তাকে কাউন্টার আয়ন হিসেবে তার সাথে FeCl4 মাইনাস থাকে। এই H+ এবং FeCl4 পরবর্তীকালে পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে পরবর্তীকালে HCl এবং FeCl3 তৈরি হয়। মাথায় রাখতে হবে যদি আমরা এখানে ব্রোমিন নিতাম তাহলে এখানে ব্রোমিন নিলে এখানে H+ এবং FeBr4- তৈরি হতো, যেখান থেকে পরবর্তীকালে HBr এবং FeBr3 তৈরি হয়। অর্থাৎ এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়া যদি 1 স্টেপ করতে হয়, 1 স্টেপ, তাহলে সেই 1 স্টেপ যদি করা হয় যদি আমি এখানে Fe প্লাস Cl2 দেওয়া যায় তাহলে এখানে প্লাস HCl প্লাস FeCl3 তৈরি হবে। যদি আমরা এখানে Fe প্লাস Br2 দিতাম তাহলে এখানে Br প্লাস HBr প্লাস FeBr3 তৈরি হবে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কিন্তু এই যে Fe যেটা আছে আয়রন সেটাকে আমরা বলে থাকি হ্যালোজেন বাহক, হ্যালোজেন ক্যারিয়ার। যদি এখানে হাইড্রোজেন উপস্থিত Fe যদি উপস্থিত না থাকে তাহলে কিন্তু এই ক্লোরিনেশন বিক্রিয়াটি সংঘটিত হবে না। নাইট্রেশন বিক্রিয়া, এরপর আমরা একটু নাইট্রেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় বিকারক হচ্ছে গাঢ় H2SO4। এই গাঢ়র পরিবর্তে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে C এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়ে বিক্রিয়া করি। এই দুটো মিশ্রণকে আমরা বলি মিক্সড অ্যাসিড। কেমিস্ট্রি ভাষায় আমরা এটাকে অনেক সময় জৈব রসায়নে মা বলি। তো এই দুটো অ্যাসিডের মধ্যে যখন এই বিক্রিয়া হয় H2SO4 বেশি তীব্র অ্যাসিড, এখানে H2SO4 ভেঙে তৈরি হয় H+ HSO4- এবং নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে তৈরি হয় নাইট্রোনিয়াম আয়ন। তাহলে H2SO4 থেকে H+ এবং নাইট্রিক অ্যাসিড থেকে OH- বের হয়ে তৈরি হয় H+ HSO4- প্লাস HONO2। অক্সিজেন তার
নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টি H+ কে দান করার ফলে তৈরি হয় HSO4- প্লাস H2O NO2 প্লাস এখান থেকে জল বেরিয়ে গেল, পড়ে থাকলো NO2 প্লাস। এই যে NO2 প্লাস এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ায় ব্যবহৃত ইলেকট্রোফাইল। আমরা দেখেছি বেনজিন বলয়ের সাথে যদি গাঢ় H2SO4 এবং HNO3 মিশ্রণ দেওয়া যায় তাহলে এখানে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়। এই নাইট্রোনিয়াম আয়নটি এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, যা বেনজিন বলয়ের পা ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে এবং বেনজিন বলয়ের অ্যারোমেটিক ধর্ম এক্ষেত্রে বিনষ্ট হয় এবং বিক্রিয়ার প্রথম ধাপে একটা অ্যাডাক্ট তৈরি হয় যেখানে একটা রেজোনেন্স গঠন লক্ষ্য করা যায়। এটা যে আমাদের প্রথম স্ট্রাকচার, পরবর্তীকালে এখানে দ্বিতীয় স্ট্রাকচার তৈরি হয়। এটা তিনটে স্ট্রাকচার, এর সম্মিলিত যে রূপটা আছে যাকে আমরা বলে থাকি আমাদের সেই রেজোনেন্স হাইব্রিড বা সিগমা কমপ্লেক্স। আগেও আমরা এটা দেখেছি। সিগমা কমপ্লেক্স এবং অনুরূপভাবে এখান থেকেও প্রোটন অপনয়নের মাধ্যমে এখানে একটি অ্যারোমেটিক যৌগ পাওয়া যায়, তৈরি হয় আমাদের নাইট্রোবেনজিন। এই বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এইখানে যে HSO4- আয়নটি প্রাথমিকভাবে তৈরি হয়েছিল, সেই HSO4 আয়নটি এইখানে আবার প্রাপ্ত H+ আয়নের সাথে পরস্পর যুক্ত হয়ে পুনরায় H2SO4 প্রদান করে। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে H2SO4 কিন্তু একটা অনুঘটক হিসেবেই আচরণ করে। এই বিক্রিয়াটা যদি এক ধাপে আমরা প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আমরা বলতে পারি বেনজিন বলয়, তার মধ্যে আমরা মিক্সড অ্যাসিড দেব। মিক্সড অ্যাসিড দেওয়া হলে এবং মোটামুটি তাপমাত্রা 45 থেকে 50-55 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং এইখানে তৈরি হবে নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিনকে অনেক সময় আমরা বলে থাকি অয়েল অফ মিরাবেন। এরপর আমরা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া মূলত দুই রকমের হয়। একটি হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আরটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। দুটো বিক্রিয়ার ক্রিয়া কৌশল মূলত একই রকম। আমরা প্রথমে অ্যাসাইলেশন নিয়ে বলছি। এই অ্যাসাইলেশনের ক্ষেত্রে অ্যাসিড ক্লোরাইড এই যৌগটি অনার্দ্র AlCl3 সাথে বিকারক হিসেবে অংশগ্রহণ করে। অনার্দ্র AlCl3 হচ্ছে একটি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড সম্পর্কে আমরা সবাই জানি, যার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে। তাহলে এক্ষেত্রে ক্লোরিন তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় AlCl3কে দান করবে এবং AlCl3 একটি যুত যৌগ গঠন করবে। বোর্ডে অতটা লিখে অভ্যস্ত নয়, তাই হাত লেখা একটু খারাপ হচ্ছে। RC⋯O AlCl4 মাইনাস তৈরি হবে। এই ক্ষেত্রে বেনজিন বলয়টি কিন্তু এখানে রেজোনেন্সে অংশগ্রহণ করতেই পারে। রেজোনেন্সে অংশগ্রহণ করার মাধ্যমে এক্ষেত্রে
এই একটা রেজোনেটিং গঠন তৈরি হতে পারে। এই রেজোনেটিং গঠনের মাধ্যমে আমরা এই কার্বোক্যাটায়নটির স্থায়িত্ব প্রকাশ করতে পারি। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার প্রথম ধাপে আমাদের প্রয়োজনীয় ইলেকট্রোফাইলটি তৈরি হয়ে যায় এবং সেই ইলেকট্রোফাইলটি বেনজিন বলয়ের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকবে শুধুমাত্র সেই কার্বনটি কিন্তু বেনজিন বলয়ের সাথে যুক্ত হবে। তাহলে আমাদের স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2 এবং স্ট্রাকচার 3 এই তিনটে গঠনের রেজোনেন্স হাইব্রিড, যাকে আমরা বলে থাকি সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স এখানে উৎপন্ন হয়। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সবথেকে সুবিধা হচ্ছে এখানে একটা ক্রিয়া কৌশল যদি আমাদের মোটামুটি জানা থাকে তাহলে পরবর্তী ক্রিয়া কৌশলটা কিন্তু একই রকম হয়। এই বিক্রিয়াটার ক্ষেত্রে যে ওয়ান স্টেপটা লক্ষ্য করা যায় তাহলে বেনজিন বলয় তার মধ্যে যদি আর COCl প্লাস অনার্দ্র AlCl3 দেওয়া যায় তাহলে অ্যাসাইল বেনজিন জাতীয় যৌগ উৎপন্ন হয়। যেমন যদি আমরা এই আরের জায়গায় CH3 গ্রুপ নিই, অ্যালকিল গ্রুপ নিই, তাহলে তৈরি হবে বেনজিন COCH3। এই আরের জায়গায় যদি আমরা বেনজিন বলে নিতাম, C6H5 বেনজিন বলে থাকতো, তাহলে এখানেও কিন্তু C6H5 থাকতো। অর্থাৎ আমরা একগুচ্ছ রকমের বিক্রিয়া কিন্তু এই বিক্রিয়ার সাহায্যে করতে পারি। এই বিক্রিয়াটাকে আমরা বলছি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আমাদের এখানে RCOCl এবং তার সাথে অনার্দ্র AlCl3 নিয়েছিলাম, যেখানে ক্লোরিন অনার্দ্র AlCl3 সাথে যুক্ত হয়ে RCO প্লাস কার্বোক্যাটায়নটা তৈরি করেছিল, RCO কার্বোক্যাটায়ন তৈরি করেছিল। এবার যদি আমাদের স্ট্রাকচারে এই CO গ্রুপটা যদি না থাকতো, মানে আমি বলতে চেয়েছি যদি এখানে RCl গ্রুপ থাকতো এবং তার সাথে যে আমরা অনার্দ্র AlCl3 নিতাম, তাহলে এখানে CO গ্রুপটা যদি না থাকতো তাহলে এখানে আমার শুধু তৈরি হতো R তৈরি হতো, শুধুমাত্র R তৈরি হতো, মানে এখানে শুধুমাত্র তৈরি হতো R প্লাস AlCl4 মাইনাস। তাহলে এক্ষেত্রে অনুরূপভাবে আমাদের ফাইনাল প্রোডাক্ট হতো R প্লাস HCl প্লাস AlCl3। এই যৌগটিকে বলা হবে অ্যালকিল বেনজিন, এটাকে বলা হবে অ্যাসাইল বেনজিন। এই বিক্রিয়াটার নাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং এই বিক্রিয়ার নাম ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে দ্রাবক হিসেবে কিন্তু আমাদের নাইট্রোবেনজিন ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয় না হয় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো
এটাই ছিল আজকের বিষয়। আজকে এটুকুই থাকলো। থ্যাংক ইউ।